কোনো কাজের নয়, শুধুই জিনিস নষ্ট করছে। হ্যাঁ, কালকে রুটি নষ্ট হয়েছে, কি করব? কালকে আমার চপ, কালকে আমার চপ খেয়ে এমন পেটের অবস্থা হয়ে গেছিল, রুটি খেলে আমার এক্ষুনি আরো 12টা বেজে যেত। ওই জন্য আমি ভাত খেয়েছি। সেজন্য আজকে সকালবেলা রুটি খাওয়া হবে জলখাবারে। ভাতও ফেলা গেছে নাকি? একটুখানি একদম। বড়দি খেলাম, আমি খেলাম, নদী খেলাম, হাফ কাপ করে চা নিয়েছি, তাতেও অত বেশি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, আমি হচ্ছি পরশুদিন এখান থেকে বিদায় নিচ্ছি, ঠিক আছে? আমি বেশি হাত নাড়ি কথা বলি বলে আপনাদের হয়তো অসুবিধায় অনেকে বিরক্ত লাগে, বাট আমার না এটাই নেচার, কিছু করার নেই, আমি কন্ট্রোল করতে পারি না, অটোমেটিক্যালি হয়ে যায়। আমার ক্ষেত্রে না ব্যাপারটা পুরোটা আলাদা। যখন কেউ হাত নাড়িয়ে কথা বলে আমার তাকে বেশি এক্সপ্রেসিভ মনে হয়, যে বিষয়টা নিয়ে কথা বলছে সে ভীষণ ইন্টারেস্টেড সেই বিষয়টা নিয়ে, তাই সে হাতটা নাড়িয়ে কথা বলছে। আমার চিন্তা ধারণা আপনাদের ডিফারেন্ট হতেই পারে, মানে আমি জাস্ট আমার চিন্তা ধারণাটা বললাম। আমি তো যোগা করতাম, এখন জুম্বাও করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারে বড়দি আর বাচ্চাগুলোর জন্য চিকেন আনা হয়েছে, আর আমাদের জন্য অ্যাজ ইউজুয়াল নিরামিষ মানে আলু পোস্ত। নিরামিষ মানে আলু পোস্ত তো, মানে নিরামিষ মানে আলু পোস্ত। পিউ ফোন করে বলছে আবার আজকে আলু পোস্ত। আমি বলছি হ্যাঁ, আমি যাতে আছে আলু পোস্ত না, ভাতে জল কমে গেছে। তুই আজকে মাংস রান্না করছিস? কিরম ভাবে? পাতলা ঝোল করবো, কিন্তু আদা রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে একটু বেশ মিহি পেস্ট নয়, হালকা হালকা পেস্ট করেছি। তারপর ওটাকে বেশ কষিয়ে একটা মশলা তৈরি করলে ভালো হতো। জিরে, গোটা জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি গোটা লঙ্কা। তোদের কি হচ্ছে সকালবেলায়? হ্যাঁ, কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু ঝগড়া করছিস। খাওয়া দাওয়া তো রোজগার করতে হয় না, ওই জন্যই তো এই অবস্থা তোদের। যে রোজগার করতে হবে তাহলে সারাদিন ধরে ঝগড়া করতিস না। ছোট্ট আজ চটকে আলু ভাতে করে দেবো, তোমার চটকিয়া আলু ভাতিয়া পকিয়ে পাকিয়ে করে দেবো একবার। এই যে দাদার সাথে আসছে তিনজন হেঁটে হেঁটে, কি কিনে নিয়ে আসছে কে জানে। কাউকে কিছু বলেনি, বাবাকে চুপচাপ নিয়ে কোনো দোকানে চলে যায়, ঠিক আছে? নন্টিপুরো আর নদী এরম করে, চুপচাপ দোকানে চলে যায়, কিছু একটা কিনে নিয়ে চলে আসবে। এলি দেখি, আর নন্টিপুরো কি কিনলো? এই দে, আমাকে দে না, ক্যামেরা কাট করবো না। মাংস রান্না চলছে, পেঁয়াজ ভাজা হচ্ছে। যে প্রেসার কুকার দিবি নাকি? আজকে মাটনের মতো ঝোল হবে চিকেনের। এই যে ভাতে পড়লো মাংস, কোদাল দিয়ে চাংস। বড়দি আগেই বললাম তো করেছো বলছি। চিকেনটাতে খেলি কেমন লাগলো বল? দারুণ লাগলো। তুই এখন হাতে নিয়ে কি এসছিস? কি দই এটা? আম দই। এখানে বাবার লহনা খাওয়া হয়ে গেছে, নন্টিপুরো খাওয়া গেছে, এরপরে আমি আর বড়দি খাবো। বড়দি ওদের মাইক্রোফোনে, সিসিটিভি ক্যামেরার মাইক্রোফোনে এখান থেকে গান করছে শোভাবাজারে। এই গানটা কর না। ওই যে রোদ্দুর রায়ের। আর বলতে পারবে না। চাঁদ উঠেছিল গগনে, চাঁদ উঠেছিল গগনে, চাঁদ উঠেছিল গগনে। প্রত্যেকদিন আমরা রুটি খাচ্ছি না, চালে ডালে খাচ্ছি। তো আজকে মেজদি বললো যে সবার জন্য আলুর পরোটা, মানে বুঝতে পারছেন 12 জন ফ্যামিলি মেম্বারদের মধ্যে আলুর পরোটা। সবাই যে দুটো করেও খায়, 24খানা পরোটা। এই যে ও করবে, ওই জন্য ওর ওপর সব দায়িত্ব দেওয়া হয়েছে, আর আমি শুধু আলুর পুর করে বেরিয়ে যাবো বাইরে। এখানে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভাজা আছে, এটাকে গুঁড়ো করে নেবো প্রথমে, তারপরে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এরপরে পুরটা বানাবো। মেজদি বলেছিল যে আজকে আলুর পুরটা আমাকে বানাতে, বাট আলুর পুরে দেওয়ার মতো সেরকম কিছু ছিল না। যেরকম বাড়িতে থাকলে, মানে ওই বাড়িতে থাকলে আমি অনেক কিছু দিই, এর মধ্যে ক্যাপসিকাম দিই, তারপরে কাঁচা লঙ্কা, সমস্ত সবজি কুচি দিই, তারপরে এর মধ্যে একটু পেঁয়াজ রসুন দিই। পেঁয়াজ রসুন তো দেওয়া যাবে না, কারণ মা খাবে, মেজদি পেঁয়াজ রসুন খায়, কিন্তু মা পেঁয়াজ রসুন খাবে না। তো সবার কথা মাথায় রেখে এটা বানানো হচ্ছে। এবার ভাজা মশলার মধ্যে এর মধ্যে ধনে, একটু মৌরি, অনেক কিছুই অ্যাড করে দিত, একটু জোয়ান, বাট আমি এর মধ্যে শুধুমাত্র ওই শুকনো লঙ্কা আর ওই জিরে হালকা ভেজে রেখেছিলাম, ওটাকে গুঁড়ো করে দেওয়া হবে এর মধ্যে। আলু ছাড়ানো হয়ে গেছে, এবারে এর মধ্যে ভাজা মশলা দেওয়া হচ্ছে, জিরে আর শুকনো লঙ্কাটা। তোমার আলু পরোটা খেতে ভালো লাগে? ভালো লাগে, কিন্তু অম্বল হয় তো, ময়দা আটা মিশিয়ে করা হয়েছে তো।
কড়ার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি, কারণ মায়েদের এখন পুরুষোত্তম মাসের ব্রত চলছে, যেখানে সর্ষের তেল খেতে নেই। তো সেই জন্য সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটা আর ধনে পাতা কুচি। তো টমেটোর কাঁচা ভাবটা দূর হয়ে গেলে আমি একটু আদা বাটা, কিন্তু সরি প্রথমে আদা বাটাও দিয়েছিলাম, একটু আদা জিরে বাটা দিয়েছিলাম। তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, একটু গরম মশলা দিতে চাইলেও দিতে পারেন, বাট আমার বাবা গরম মশলা খেতে ভালোবাসে না, তাই দিইনি। এর মধ্যে এবার আলুগুলোকে ভালো করে চটকে দিয়ে দিলাম, যে কটা আলু চটকানো হয়নি, বাকি চটকানো আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মশলা তো অলরেডি দেওয়াই আছে। এরপরে ভালো করে মিক্স আপ করবো। লাস্টে আমি অনেকটা ধনেপাতা বাঁচিয়ে রেখেছি, কারণ প্রথমে যে ধনেপাতাটা দেওয়া হবে না, সেটা মিশে গিয়ে অতটা টেস্ট লাগে না। তো সেই জন্য লাস্টে যে ধনেপাতার পরিমাণটা দেওয়া হবে, সেটা কিন্তু আলুর পরোটা ভাজার পরেও মুখে টেস্টটা লাগবে, সেজন্য লাস্টে আমি ধনেপাতাটা দেবো। আলুটা যখন কড়ার মধ্যে লাগবে না, উঠে উঠে চলে আসবে, তখন আলুটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এই বড় থালাটার মধ্যে লম্বা করে চাড়িয়ে রেখে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আলুর পুরটা রেডি করতে পারা যায়। মেজদি আমাকে যদিও শুধু দায়িত্ব দিয়েছিল আলুর পুর বানানোর জন্য, সেই পুরটা আমি বানিয়ে দিয়েছি। এরপরে আমি একটু বেরোবো, কারণ আমি পরশুদিন চলে যাচ্ছি, জিনাতের সাথে দেখা হবে না। তো জিনাতের সাথে যখনই আসি একবার দেখা করি, ওকে বলেছি এখন বেরোবো। এনে এনে তোর পুর, এখানটা ধর না। কি করবি 100 টাকা? 100 টাকা নিয়ে কি করবি তুই? কাট করো। ভাবলাম পুর বানিয়ে এসেই রেডি হতে বসে যাবো, তারপর জিনাতকে ফোন করলাম, ও ফোন ধরলো না, মেবি হয়তো বাথরুমে গেছে বা কোথাও গেছে। তো ফোন যখন করবে তারপরেই রেডি হবো, ততক্ষণে যতটুকু হেল্প করার করে দিচ্ছি। আমরা এখন লেচি পাকাচ্ছি, এদিকে ও পরোটাগুলো তৈরি করতে হাতে করে বসে। আমি যতবার আলু পরোটা করি আপনারা দেখেছেন যে ভেতরে পুর ঢুকিয়ে ওই বেলনা চাকি করে বেলেই করি, বাট মেজ যেরকম হাতে করে করে, বাট এই পুর ঢুকিয়ে ওর প্রবলেম হচ্ছে, ও একটু ডিফারেন্ট টাইপের করে, যেটা কাল সকালে আপনাদের দেখাবো। আজকে সেটা শ্যুট করা হয়নি। তো আমি এরকম গোল পাকিয়ে রেখে দিচ্ছি, ও একটা একটা করে পুর ঢুকিয়ে এইভাবে বেলে রেডি করে নিচ্ছে। এখানে আলুর পরোটা ভাজা হচ্ছে গরম গরম। আলু পরোটা রায়তা, রায়তা নাকি সস দিয়ে পুড়ে যাচ্ছে? এই তাওয়াটা ভীষণ পাতলা। রায়তা সস যার যেটা পছন্দ। আলুর পরোটা যে টুকটাক কাজ ছিল সেগুলো আমি করে দিয়ে চলে এসেছি জিনাতের সাথে দেখা করতে। আমি পরশুদিন চলে যাব, ওর সাথে আর দেখা হবে না, তাই ওর সাথে যাব আজকে। ফ্লেভার অফ ওয়েসিস দেখাচ্ছি 1 মিনিট। যে আইসক্রিম পার্লার এখানে নতুন খুলেছে, হার্ডলি 1 সপ্তাহ হলো, তো এখানেই যাবো ভাবছি, দেখি। আমরা এখানে ট্রাই করছি হচ্ছে এই যে এটা চিজ অরেঞ্জ, মানে ট্রাই কর। তোর মুখের রিয়াকশনটা আমি নেব। তুই বুঝতে পারছি না, পারছিস? ভাবছিলাম কি আমার ওই চিজি অরেঞ্জটা কিরকম, আমি ভাবলাম চিজি অরেঞ্জটা নেবো। জিনাত বললো আমি রিস্ক নেবো না, তুই নে। তো গিয়ে দেখলাম ডাইজিনের মতো খেতে। ঠিক আছে, নদীর জন্য বাজারহাট থেকে আমি ওরিও বিস্কুট ফিস্কুট নিয়ে নিয়েছি। এবার আমরা একটা টোটো ধরো বলে ওয়েট করছি, কারণ এখানে রামমোহন হলে আমাদের একটা এক্সিবিশন টাইপের হচ্ছে, জিনাতের বোন বললো। তো আমরা এখন ওখানেই যাবো, দেখি কি বসেছে। টোটো তো পাওয়া যাচ্ছে না, সব টোটোগুলো কোথায় গেল? এই আমরা এসে গেছি এই জায়গাটা, বাট কীভাবে ঢুকবো খুঁজে পাচ্ছি না। এই দেখ 4টা থেকে 9টা লেখা আছে। চল, এর জন্য কি টিকিট ফিকিটের কোনো ব্যাপার আছে? না, এখানে টিকিটের কোনো ব্যাপার নেই, জাস্ট এখানে ছোট্ট করে একটা এক্সিবিশনের আয়োজন করেছে, বেশ ভালো সুন্দর গোছানো। আর অনলাইন পেমেন্ট হবে তো? আচ্ছা, এটা নেক পিস তাই তো? এই ডিজাইনের উপর কিছু কানের হবে না? কিন্তু আমার প্রবলেম আমি কালকে বা পরশু চলে যাবো। ঠিক লাগছে এটা? আর কি অপশন আছে? কি আর কি অপশন? মেন অপশনস বলতে আমার এটা কি মাছটা আমি কিনেছি শান্তিনিকেতন থেকে, সেজন্য হাতের এইগুলো আমি একটা নিয়েছি। থ্যাংক ইউ। তোমার নাম কি? খুব মিষ্টি। ওই আমাকে বললো, ওর কাছ থেকে খবরটা পেলাম এখানে হচ্ছে, যাবি কি? আমি চল যাওয়া যাক একবার। তো আরামবাগ রামমোহন হলে একটা সুন্দর খুব ছোট্টখাট্টো আয়োজন করা হয়েছে। এটা একটা এক্সিবিশন টাইপের, যেখানে ট্র্যাডিশনাল শাড়ি কুর্তা থেকে আরম্ভ করে ব্লাউজ
এখানে জুয়েলারি, হ্যান্ডমেড, রুম ফ্রেশনার থেকে আরম্ভ করে সব কিছু অ্যাভেলেবেল আছে। আর ওর তৈরি সুন্দর, নিজেই তুমি বানাও বাড়িতে, তাই তো? ওর হাতে বানানো চকলেটস আছে প্রচুর ভ্যারাইটি, যার মধ্যে আমি অনেকগুলো নিয়েছি, জিনা তো নিয়েছে। আমি এই চকলেটসগুলো খেতে ভীষণ, ইভেন প্রচুর ভালোবাসি, মানে প্রচুর চকলেট খাই। তোমার নাম্বার আমার কাছে আছে। কেন, আরামবাগে তোমার বাড়ি? হ্যাঁ, সেটা আমি জানি, মানে যখন আসো সেটাও আমি জানি, কিন্তু কখনো পর্যন্ত দেখা হয়ে ওঠেনি। আজকে আমি সত্যি খুব অবাক হয়ে গেছি যে আজকে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল। না, ভালো লাগলো আমার এই রকম টাইপের প্রচেষ্টা, বিশেষ করে মেয়েরা যখন করে আমার প্রচণ্ড ভালো লাগে, মানে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করি মেয়েরা। আজকে ইনফ্যাক্ট এখানে আসার আগে দেখলাম একজন দিদি টোটো চালাচ্ছে, তখন আমরা দুজনে বললাম যে মানে এগুলো দেখেও খুব ভালো লাগে। ডেফিনেটলি দরকার আছে, খুব ভালো। আর আপনারা যারা যারা আরামবাগে আছেন বা আরামবাগের সাইডে আছেন, তোমাদের কি মাঝে মাঝে হতে থাকে নাকি এটাই ফার্স্ট টাইম? করলাম, যদি সেরকম ভালো রেসপন্স পাই তাহলে তো ভবিষ্যতে আরও করবে, তাই তো? ট্রাই করবো। আমার তারিখের নাম্বার আছে 4 তারিখ পর্যন্ত। আচ্ছা, 4 তারিখ পর্যন্ত আছে, বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। আমি এখানে ফোন নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি, যদি মনে হয় যে ফোন করে অর্ডার দিতে পারেন। আজকাল সবাই বার্থডেতে কাউকে যদি আপনারা গিফট করতে চান, বার্থডেতে আমরা সবাই কাস্টমাইজ করা এই যে চকলেটসগুলো অনেকেই গিফট করি, আপনারা ওকে ফোন করে অর্ডার দিতে পারেন যদি বাইরে থাকেন, তো মানে আরামবাগের বাইরে। ঠিক আছে, চলো, ভালো লাগলো, টাটা টাটা। ও খুব মিষ্টি। স্পোর্টস কমপ্লেক্সের মোড়ে। হ্যাঁ, ওটা শুনেছি কিন্তু মনে নেই। সকালবেলায় বার্তালাপ হচ্ছে মেজদি এখানে, আর এখানে জেঠিমা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো ব্লগ শেষ করিনি। আসলে এখানে সিস্টেমটা একটু তাড়াতাড়ি শোয়া, তাড়াতাড়ি ওঠা। এবার আমি যতক্ষণে এসেছি তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, তারপরে ব্লগটা এন্ড করা হয়নি। আর কথা হচ্ছে এখানে সিস্টেম বলে নয়, মেজদি জবে থেকে এসেছে, মেজদির সিস্টেম আর কি। ও তাড়াতাড়ি ঘুমায় আর তাড়াতাড়ি ওঠে। তাড়াতাড়ি বলতে বলেছি 2:30টার সময় উঠে বসে থাকে ব্রহ্ম মুহূর্তে। তো এখন আমরা সকালবেলায়, আজকেও আমাকে তুলে দিয়েছে ঘুম থেকে, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি এখানে আরামবাগেই একটু সাইডে, মানে আরামবাগে একটু সাইডে তেঘরি বলে একটা জায়গার নাম আছে, ওখানে নাকি কৃষ্ণ মন্দির হয়েছে। তো মেজদি বলছে চল সকাল সকাল গিয়ে একটু দেখে আসি রোদ বাড়ার আগে। তো আমরা এখন যাচ্ছি, আমাদের যদিও কোনো আইডিয়া নেই কোথায় কীরকম, আমরা জাস্ট যাচ্ছি, গিয়ে দেখবো আদৌ মন্দির খোলা থাকে কি না সেটারও কোনো আইডিয়া নেই। কোথায় খোঁজ পেলি এই কৃষ্ণ মন্দিরে? মানে তুই ইউটিউব থেকে ভিডিও দেখে জানতে পেরেছিস, তাই তো? আগে চল হনুমান মন্দিরে প্রণাম করে নিই। এটা হলো আমাদের আরামবাগের গোড়াটি মোড়ের হনুমান মন্দির। এটা কৃষ্ণ, যেখানে সেখানে নামিয়ে দিয়ে পালিয়ে গেল নাকি, দেখে যা কার বাড়ির ভেতর ঢুকছিস, দেখে যা। ঘোড়া থাকলে কৃষ্ণ থাকবে? আমরা একটা মন্দিরের ভেতরে তো ঢুকেছি, বাট এটা মন্দির না কারোর বাড়ি বুঝতে পারছি না, ভয় লাগছে যেতে। জায়গাটা সুন্দর, অন্নপূর্ণা মন্দিরে ঘন্টা বাজছে, যে চারিদিকে গাছের সাইডে সাইডে বাঁধানো আছে, সুন্দর। মন্দিরটা আমরা প্রণাম করে গেলাম, বাট ঠাকুরের মুখ দেখতে পেলাম না, কারণ দরজা বন্ধ। কখন মন্দিরটা খোলে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, মন্দিরে প্রণাম তো করে গেলাম, দেখতে পেলাম না ঠাকুরকে। ফেরার পথে অনেকটা হাঁটার পর টোটো পেলাম, আর এখন দাঁড়িয়ে আছি, রেলগেট পড়ে গেছে, ট্রেন আসবে তারপরে ছাড়বে। এই যে এসে গেছে ট্রেন, কু ঝিকঝিক করতে করতে। ছোটবেলায় আমরা যখন ট্রেন দেখতাম তখন কত মজা পেতাম, তাই না? যখনই ট্রেনগুলো আসতো ছুটে চলে আসতাম আর টাটা করতাম। মেজদি কচুরি খুঁজে গেছিলাম, বিষণ্ণ মুখে চলে আসে। আরে 7টার সময় কেউ কচুরি ভাজে? চল, এখন সবাই জোগাড়ে বসছে। এই দেখো আমরা শাক পাচ্ছি, কুমকো শাক। কি হবে? কুমকো শাকের পোস্ত খেতে ভালো না? আর আমরা এখানে জল খাবারে জোগাড় করছি। কালকে আলুর পুর অনেকটা বেঁচে গেছে, আর এখানে ময়দাও বেঁচে গেছে। জানি না মেজদি অনেক ছোটো ছোটো লেচি করতে বললো, কি করবে ভগবান জানে।
একটু দিয়ে আর একটু টেকনিক শিখে নিন। প্রথমে একটা রুটি বেলা হলো, দিয়ে তার উপরে আলুর পুরটা এইভাবে ছড়িয়ে দেওয়া হলো, ভালো করে স্প্রেড করে দেওয়া হবে ব্যাপারটা। ওর ওপর থেকে এই রুটিটা চাপা দিয়ে এনভেলাপের মতো করে ইয়ে করা হবে। এই যে চাপা দিয়ে দিল। এটাকে আমার শাশুড়ি লিফাফা পরোটা বলতো, 4 চৌকো করে করতো। তুই এরকম ছকবাজির আলুর পরোটা কোথায় শিখেছিস? একটা ফ্রেন্ডের কাছ থেকে। শেষ আলুর পরোটা ছিল, এটা হয়ে গেল।